স্বাগতম সবাইকে। আজকে আমি কথা বলবো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে, যেখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা থাকবে এবং বিশ্বে বাংলাদেশ কিভাবে প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ কিভাবে মানিয়ে নিবে বাংলাদেশ। কারণ হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে আমাদের বর্তমান এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিছুটা নিকট ভবিষ্যৎ বলা যেতে পারে। তো আমরা এই যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে সামনে নিয়ে বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিলং করছি। সো এই সময়টাকে আমরা কিভাবে পার করতে পারি এবং আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে, তো আমরা এ ব্যাপারে কথা বলবো। আমরা পজিটিভ নেগেটিভ বা আমরা প্রোস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। 4IR পৃথিবীকে করেছে স্মার্ট, কিন্তু 5IR করেছে মানবিক। তো আমার সামনে কিছু স্লাইড রয়েছে, সেই স্লাইডগুলো থেকে আমি কিছু জিস্ট নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমি বোঝাতে চেষ্টা করব যে এগুলো সম্পর্কে 4IR কি, 5IR কি, এগুলো কিভাবে কাজ করে। সো চলুন ভেতরে ঢোকা যাক। তো আমরা প্রথমে সেগমেন্ট হিসেবে ভাগ করে নিয়েছি। সো প্রথম সেগমেন্টে আমি কথা বলবো যে যে 4IR বলছি আমরা। তো এই যে 4IR মানে কি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো এটা ফোর্থ কেন? সো এটা সম্পর্কে আমরা কথা বলবো। এটার আগে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনগুলো রয়েছে, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফার্স্ট আইআর বা 1IR, তারপরে সেকেন্ড জেনারেশন বা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর হচ্ছে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো আমরা এগুলো সম্পর্কে একটু একটু করে ছোট ছোট করে এক লাইন করে আমরা একটু জানার চেষ্টা করি। তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, এটি এটি হচ্ছে যুক্তরাজ্যে প্রথম ঘটে। এটি ছিল হচ্ছে যে স্টিম ইঞ্জিন এবং যান্ত্রিক উৎপাদনের যুগ হিসেবে পরিচিত। তো এটি ছিল হচ্ছে 1760 সালের দিকে এটি শুরু হয়। এরপর হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটি ছিল হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাস প্রোডাকশনের যুগ। অর্থাৎ ওই সময়টায় বিদ্যুতের আবিষ্কার হয় এবং ওই সময় যে প্রোডাকশন এর যে ব্যাপকভাবে প্রোডাকশন হতো, যে কোনো পণ্যের ব্যাপকভাবে প্রোডাকশন হতো। এরপর হচ্ছে যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তখন হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি এগুলোর যে ব্যাপকতা ছড়িয়ে পড়ে। তো এই জন্য তখন হচ্ছে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে যায়। এরপর আসে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আমরা বর্তমানে বিলং করছি বা বর্তমানে আমরা বসবাস করছি। তো এটা হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এছাড়াও রয়েছে অটোমেশন এবং স্মার্ট টেকনোলজি, ইন্টারনেট অফ থিংস। এগুলো হচ্ছে বর্তমানে আমরা এখানেই বসবাস করছি, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। আর ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 5IR, এটা হচ্ছে যে এটা খুব, আমরা বলতে পারি যে খুব নিয়ার ফিউচার, অথবা আমরা কিছুটা প্রেজেন্টও বলতে পারি। কারণ আমরা অলরেডি দেখেছি যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মেশিন বা রোবট বা এআই এর সাথে কিন্তু মানুষের একটা কম্বিনেশন করা হচ্ছে। তো যখনই একটা মেশিন বা রোবট বা এআই এর সাথে মানুষের কম্বিনেশন করে, শ্রমের কম্বিনেশন করে যেখানে প্রোডাকশন করা হয় বা আউটপুট বের করা হয়, তখন কিন্তু সেটাকে আমরা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি। অর্থাৎ এর মেইন থিমটা হচ্ছে হিউম্যান প্লাস টেকনোলজি কোলাবোরেশন। এটা হচ্ছে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ 5IR। এটা হচ্ছে হিউম্যান এবং টেকনোলজি এর কোলাবোরেশন। সো আমরা সেগমেন্ট 2তে যাব। আমরা হচ্ছে এক এক করে ভাগ করে পড়বো যে 4IR কি, 5IR কি, এক এক করে। তো আমরা হচ্ছে 4IR সম্পর্কে যদি ছোট্ট করে বলি, তাহলে এটা হচ্ছে ইন্টেলিজেন্স অটোমেশন। ইন্টেলিজেন্ট অটোমেশন অর্থাৎ সবকিছু অটোমেটেড ভাবে চলবে, মেশিনের মাধ্যমে চলবে, রোবোটিক্সের মাধ্যমে চলবে, এআই এর মাধ্যমে চলবে, এগুলোই। তো এর মধ্যে মেন যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এটা হচ্ছে যে যে বুদ্ধিমত্তা, আমাদের যেরকম সবার ব্রেনেই, যে ব্রেন দিয়ে আমরা যে কাজগুলো করি, আমাদেরকে এটা ন্যাচারাল বুদ্ধিমত্তা বলা হয়। তো এটা যখনই কৃত্রিমভাবে কোনো মানুষের মাথা থেকে যখন সরাসরি না এসে কোনো যন্ত্রের মাথা থেকে আসে, যন্ত্রের থেকে আসে, তখন সেটিকে হচ্ছে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে মানুষের মতোই হাত পা থাকবে বা হাত পা না থাকতে পারে, তারা নড়াচড়া করবে, নড়াচড়া করে কাজ করবে, সেটি হচ্ছে রোবোটিক্স। অর্থাৎ আমরা দেখে থাকি যে রোবট বিভিন্ন দেশের, যেরকম যে আমরা দেখেছি সোফিয়া, রোবট সোফিয়া, হ্যানসন রোবোটিক্স এর বানানো রোবট সোফিয়া, যেটি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে। এছাড়াও দেখেছি যে আসিমো রোবট জাপানের হোন্ডা কোম্পানি বানিয়েছিল। এছাড়াও আরও অনেক রোবট দেখেছি আমরা, সেগুলো কিন্তু আমাদের যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে রোবোটিক্স যে আমরা টার্মটা বলি, এই সম্পর্কে একদমই তারা সেই আমাদের যে রোবট সম্পর্কে ধারণা, সেটা কিন্তু তারা দিয়েছে। যদিও রোবটের ধারণাটা কিন্তু সেই 1950 সালের দিকে এসেছে। এরপরে রয়েছে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি? এটি হচ্ছে আমাদের বাসায় যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি,
তখন আমাদের বাসার যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে আমরা একে অপরের সাথে মানে সেই মেশিনগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে তাদেরকে ইন্টার রিলেট করতে পারি। যেমনটি আমরা বলতে পারি যে আমরা যখনই বাসায় ঢুকবো তখনই অটোমেটিক ফ্যানটা চলবে, আমরা যখন রুম থেকে বের হয়ে যাব ফ্যানটা বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে। এই যে অটোমেটেড যে টেকনোলজি, এটি কিন্তু ইন্টারনেট অফ থিংস, বা এটা কিন্তু যে সেন্সর, সেই সেন্সরের মাধ্যমে কাজ করে, সেই তারা অটোমেটিক কাজ করছে। তো এরপর আমরা যদি বলি তাহলে হচ্ছে বিগ ডেটা। তো বিগ ডেটা কি? বিগ ডেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত দৈনন্দিন যে কাজগুলো করি সেই সেই কাজগুলোকে আহ, অনেক বেশি পরিমাণে অ্যানালাইসিস করে যে ডেটাগুলো কালেক্ট করে, সেই কালেক্ট করে আমাদেরকে সেই অনুযায়ী আউটপুট দিতে পারে। এরপর রয়েছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের আহ, যতটুকু চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে আহ, আমরা অনলাইনে আমাদের ডেটা স্টোর করে রাখতে পারবো। আমাদের সেটা অফলাইনে বা আমাদের হার্ড স্টোরেজ করে রাখতে হবে না, সেটা আমাদের অনলাইনে স্টোরেজ করে রাখতে পারবো। এছাড়াও আমাদের যে কোনো সেবা আমরা অনলাইনের মাধ্যমে নিতে পারবো, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিতে পারবো। এরপর রয়েছে ব্লকচেইন। ব্লকচেইন একটা টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা এটা সাধারণত লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে প্রত্যেকটা লেনদেন একদম চেইনের আকারে বাধা থাকে। সো এই চেইনের আকারে বাধার ফলে কোনো লেনদেন মাঝখান থেকে হারিয়ে যাওয়ার বা মাঝখান থেকে কোনো জালিয়াতি হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এটি প্রত্যেকটি লেনদেন হ্যাশ দ্বারা মানে আবদ্ধ থাকে। সো যখনই একটা লেনদেনকে সরিয়ে দেওয়া হয়, পেছনের সব লেনদেন নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু বোঝা যায় যে আমাদের কোনো জালিয়াতি হয়েছে বা ফ্রড হয়েছে। এই জন্য ব্লকচেইনে জালিয়াতি করা খুবই খুবই দুঃসাধ্য। এরপর রয়েছে যে অটোমেশন। অটোমেশন হচ্ছে আমাদের সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করার যে টেকনোলজি, সেটাকে বলা হচ্ছে অটোমেশন। তো আমরা কিছু উদাহরণ নিয়ে আসি। এর উদাহরণের মধ্যে রয়েছে যে এআই চ্যাটবট। সো এআই চ্যাটবট কিন্তু এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সব থেকে বড় উদাহরণ। কারণ হচ্ছে যে এআই চ্যাটবট কিন্তু আমাদের মানে মানুষের মতো, মানে হিউম্যান লাইক তারা উত্তর করতে পারে, হিউম্যান লাইক সলিউশন দিতে পারে। এমনকি তারা অনেক সময় আমাদের হিউম্যান লাইক যে ইমোশন, সেটাও কিন্তু শো করতে পারে। যদিও আমরা এক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি দেখি, হয়তো ভবিষ্যতে এটা আরো কমে আসবে, আস্তে আস্তে এই ভুলের পরিমাণটা কমে আসবে। সো আমরা দেখি যে এআই চ্যাটবট কিন্তু আমাদের যে হিউম্যান মাইন্ড রিডও করতে পারে, অনেক সময় রিড করতে পারে। অ্যাকচুয়ালি হিউম্যান মাইন্ডটা রিড করে না, আমাদের যে বিহেভিয়ার বা কার্যকলাপ আমরা যেটা করি, আমরা অনলাইনে অ্যাক্টিভিটিস যেগুলো করি সেগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা রিড করে। তো এরপর রয়েছে হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। তো স্মার্ট ফ্যাক্টরিতে হচ্ছে মানুষ ছাড়াই কিন্তু উৎপাদিত হচ্ছে পণ্য। সো যখন একটা ফ্যাক্টরিতে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে লেবার কস্টটা কমিয়ে রোবটের পিছনে ইনভেস্ট করা হচ্ছে, পরবর্তীতে তারা কিন্তু সেই অনুযায়ী আউটপুট পাচ্ছে। তারা কিন্তু যে হিউম্যান লেবার সেটা খাটাচ্ছে না, সে তার বদলে তারা হচ্ছে রোবটকে পে করছে। রোবটকে আসলে তো পে করতে হয় না, রোবটকে কিনে নিতে হয়। কিনে নেওয়ার পর হচ্ছে তারা সেটিকে ইচ্ছামতো ইউটিলাইজ করতে পারে। এরপর রয়েছে ডিজিটাল ব্যাংকিং। সো ডিজিটাল ব্যাংকিং কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা পার্ট। সো আমরা দেখি যে আমরা পূর্বে দেখতাম যে ব্যাংকে গেলে আমরা দেখতাম যে মোটা মোটা অনেক বড় বড় যে খাতা লেজার বের করতো, সেগুলো থেকে আমাদের যে হিসাবগুলো বের করে কত টাকা আছে, কত টাকা আমাদের তুলতে পারবো, এগুলো ইত্যাদি কিন্তু আমাদের সেই খাতা থেকে বের করে বলতে হতো, যেটা খুবই সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখি যে আহ, প্রত্যেকটা ব্যাংক, বাংলাদেশের কথা যদি বলি এবং সারা বিশ্বে প্রত্যেকটা ব্যাংক কিন্তু ডিজিটালি তারা লেনদেন করে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক সিবিএস বা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তারা যে তাদের নিজস্ব সফটওয়্যার পরিচালনা করে, এর মাধ্যমে যে ইন্টার ব্যাংকিং যে টেকনোলজি তারা সেগুলোও ব্যবহার করে। যেরকমটা যে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে যখন লেনদেন করে, তখন তারা এনপিএসবি বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ড, এটি ব্যবহার করে তারা ইন্টার ব্যাংক লেনদেন করে। এছাড়াও রয়েছে বিএফটিএন, অর্থাৎ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। সো এটার মাধ্যমে তারা এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে লেনদেন করে। সো এক্ষেত্রে কিন্তু কোনো সেই অফলাইন যুগের মতো সেই খাতা কলমের যুগ এখন আর নেই, এখন সবই কিন্তু সেই ডিজিটাল যুগে চলে এসেছে। সো এর ফলে যে সবকিছু আমাদের ফাস্ট হয়েছে, আমাদের কনভিনিয়েন্ট হয়েছে, সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এমনকি সবার হাতে হাতে যে স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনে কিন্তু ব্যাংকিংয়ের যে অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে তারা ঘরে বসেই ব্যাংকের লেনদেনটা করতে পারছে। শুধু লেনদেনই না, তারা কেনাকাটা করতে পারছে, তারা মোবাইলে রিচার্জ করতে পারছে, তারা অন্যান্য যে কোনো ধরনের হিসাব পরিচালনা করতে পারছে ব্যাংকে যে অ্যাকাউন্ট, সেগুলোর মাধ্যমে। সো আমরা এই যে উদাহরণ হিসেবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল উদাহরণ হিসেবে এই তিনটি উদাহরণ দিলাম, যেমন হচ্ছে যে এআই চ্যাটবট, আর হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি, আর হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। সো এগুলো কিন্তু দারুণ উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। তো পরের সেগমেন্টে আমরা চলে যাব, সেটি হচ্ছে যে 4IR এর মূল লক্ষ্য, এরই কেন তৈরি করা হয়েছে বা এর যে মূল লক্ষ্যটা কি, অবজেক্টিভস কি। সো এর মধ্যে হচ্ছে প্রধান যে লক্ষ্যটা সেটি হচ্ছে যে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা।
সো 4 এর মাধ্যমে আমরা একটু আগে বলেছি যে আমরা ব্যাংকের এক্সাম্পলটা সবচেয়ে বেশি দিলে আমরা বুঝতে পারবো ভালো, কারণ হচ্ছে যে আগে আমরা অফলাইনে কাজ করতাম, এমনকি দেখা গিয়েছে যে রাত পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের হিসাব মিলছে না, কারণ আমাদের যে খাতা কলমের কাজ সেগুলোর যে ফাইলিং প্রসেস, সেই ফাইলিং প্রসেস কিন্তু অনেক সময় সাপেক্ষ। কিন্তু বর্তমানে আমরা দেখি যে এই যে ট্রানজেকশন যে অনলাইনে হয়েছে এর ফলে কিন্তু এফিসিয়েন্সি বেড়েছে, প্রোডাক্টিভিটি বেড়েছে এবং দ্রুত কাজ হচ্ছে আমাদের, কম খরচেও কাজ হচ্ছে। আমাদের যে পেপারলেস ট্রানজেকশন হচ্ছে, পেপারলেস হয়তো আমরা এখনো যেতে পারিনি কিন্তু আমাদের অনেকটাই চলে এসেছে। এর ফলে আমরা আমাদের অন্যান্য প্রোডাক্টিভ যে কাজ সেগুলো সেখানে আমাদের মনোযোগ দিতে পারছি। এরপর রয়েছে আমাদের অটোমেশন। আমাদের বিভিন্ন কাজ যেরকম আগে কিছু আমাদের কাজ ম্যানুয়ালি করতে হতো সেগুলো আমাদের অটোমেশনের দিকে চলে আসছে। এটা শুধু ব্যাংকিং এর ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আমাদের যে মেশিন আমাদেরকে অটোমেশনের সুযোগ করে দিচ্ছে, সেই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা আরো অনেক সুবিধা পাচ্ছি। এটি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর ফসল। এবার আমরা আরেকটা নতুন সেগমেন্টে আসবো, সেগমেন্ট 4। সেটা হচ্ছে যে 5IR বা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটি কেন আসলো? তো এটির যে আসার যে মূল কারণটা সেটি হচ্ছে যে মানুষ বুঝতে পারলো যে অটোমেশনটাই কিন্তু যথেষ্ট না। মানুষ বুঝতে পারলো যে অটোমেশনের মাধ্যমে যে মানুষের এফিসিয়েন্সি বেড়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে যে হিউম্যান ইমোশন, এথিক্স বা ক্রিয়েটিভিটি সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো মানুষ দ্রুত কাজ করতে পারছে কিন্তু সঠিকভাবে কাজ করা বা মানুষের কাজের মধ্যে যে আন্তরিকতা, ইমোশন সেটি থাকছে না। তো মানুষ তখন ভাবলো যে টেকনোলজির সাথে যদি হিউম্যানকে ব্লেন্ড করা যায় বা হিউম্যানকে সেন্টারে রেখে টেকনোলজির হেল্পটা নেওয়া যায়, এটি কিন্তু হবে সব থেকে কার্যকরী এবং এই কাজটি কিন্তু দ্রুততার সাথে হবে এবং নির্ভুলের সাথে হবে। সো তখন কিন্তু আসলো যে 4 IR কে টেক্কা দিয়ে তখন 5IR চলে আসলো। 5IR যদিও এখনো বিশ্বব্যাপী এখনো সমাদৃত নয়, কিন্তু 5IR খুব শীঘ্রই আসছে। অনেক অনেক জায়গায় 5IR কে এখন অ্যাডাপশন করা হচ্ছে, কিন্তু এটা এখনো স্বীকৃত নয়। সো এই জন্য 5IR আমাদের বলতে পারি যে আমরা নিয়ার ফিউচার। সো এই যে হিউম্যান সেন্ট্রিক যে টেকনোলজি, এটিকেই আমরা বলছি যে 5IR বা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবার আমরা সেগমেন্ট 5-এ আলোচনা করব যে 5IRটা কি আসলে। সো 5IR হলো মানুষ এবং প্রযুক্তির সহাবস্থান, অর্থাৎ মানুষ এবং প্রযুক্তি পরস্পর একে অপরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে। এটাই হচ্ছে 5IR, অর্থাৎ যে মেশিন মানুষের বিকল্প হতে পারে না। মেশিন মানুষের একটা টুল, যেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে বা একটা জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে বা সহযোগিতা করতে আহ, খুব হেল্পফুল হবে। সেটাই হচ্ছে কিন্তু 5IR। 5IR বলছে যে যে মেশিন একা কোনো কাজ করলে সেটা মানবিক হবে না, হিউমেইন হবে না। তখনই কিন্তু আমাদের 5IR টার্মটি এসেছে। এটিকেই আমরা 5IR বলছি। এরপরে যে 5IR এর মূল ফোকাস, যে মূল ফোকাসটা কোথায় আমরা সেটি একটু দেখব। 5IR মূল ফোকাসের মধ্যে রয়েছে যে হিউম্যান প্লাস এআই কোলাবোরেশন বা হিউম্যান প্লাস রোবট কোলাবোরেশন, যা এআই মানুষের সাথে কাজ করবে বা মানুষের পক্ষে হয়ে কাজ করবে। এরপর রয়েছে হিউম্যান ওয়েলবিং, অর্থাৎ যে মেশিন শুধু কাজটা করেই দিল সেটি শেষ নয়। একটা মানুষের জন্য যখন কাজ করবে তখন সেটি যেন মানুষের ভালোর জন্য হয়, এটা মানুষের জন্য কল্যাণকর হয়, মানুষের জন্য মঙ্গলজনক হয়, সেটি কিন্তু এই এআই বা মেশিন খেয়াল করবে। এরপর রয়েছে যে গ্রিন টেকনোলজি। গ্রিন টেকনোলজি হচ্ছে যে পরিবেশকে চিন্তা করে, অর্থাৎ পরিবেশ ধ্বংস না করে পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব টেকনোলজি ব্যবহার করাটাই হচ্ছে গ্রিন টেকনোলজি। সো এটা হতে পারে যে পেপারলেস ট্রানজাকশন একটা উদাহরণ হতে পারে। এরপর রয়েছে ইথিক্যাল এআই, অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি যে আমরা হ্যাকিং এর শিকার হই, বিভিন্ন এআই ব্যবহারের মাধ্যমে আমরা হ্যাকিং এর শিকার হই। তো এই যে ইথিক্যাল এআই এর যে টার্মটা, এটি কিন্তু মেশিন এর মাধ্যমে আসা সম্ভব না। এটা একজন মানুষ যদি ইথিক্স দ্বারা পরিপূর্ণ হয়, অর্থাৎ সে যদি ইথিক্যাল হয়, তাহলে তার এআই এর ব্যবহারটাও কিন্তু ইথিক্যাল হবে। এটা কিন্তু আমাদের যে ইথিক্যাল এআই, এই টার্মটাকেই বোঝায়। এরপর রয়েছে পার্সোনালাইজ সার্ভিস। এটি কি? এটি হচ্ছে যে এআই কিন্তু আমাদের সাধারণত সবাইকে দারুণভাবে সেবা দেয়, কিন্তু সবাইকে কাইন্ড অফ সেম ভাবে সেবা দিয়ে থাকে। তো আমরা যে আমাদের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যে মূল্যবোধ, সেগুলো যদি আমাদের এআইকে আমরা বোঝাতে পারি, আমাদের কিন্তু তাহলে এআই পার্সোনালাইজ সেবা দিতে পারবে। আমাদেরকে এআই তার মতো করে বোঝাতে পারবে যে আমার কি প্রয়োজন, এবং আরেকটা মানুষ যখন তার কাছে কোনো ইনফরমেশন চাইবে বা কোনো সেবা চাইবে, তখন কিন্তু এআই তাকে সেভাবে সেবাটা দিতে পারবে। সো এই যে পার্সোনালাইজ সার্ভিস, এটি কিন্তু এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দুঃখিত, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দিয়ে থাকে। কারণ হচ্ছে যে তখন তারা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের স্টাডি করে আসে এবং তারা সেই অনুযায়ী সেবা দিতে পারে।
এবার আমরা কথা বলবো পার্থক্য নিয়ে, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কিছু বেসিক পার্থক্য। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে মেশিন সেন্টার্ড, যেখানে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে হিউম্যান সেন্টার্ড, হিউম্যান। এরপর হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে অটোমেশন ফোকাসড, আর ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে কোলাবোরেশন ফোকাসড। অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 4IR হচ্ছে যে সবকিছু অটোমেশনের দিকে যেতে চায়, আর ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে মেশিন প্লাস হিউম্যান, এটিকে কোলাবোরেশন করতে চায়। এরপর হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে প্রোডাক্টিভিটি তার প্রধান লক্ষ্য, আর ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটির প্রধান লক্ষ্য হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার বা হিউম্যান ওয়েলবিংস, অর্থাৎ মানুষের চিন্তা করা, মানুষের ভালোর চিন্তা করা, মানুষের কল্যাণকর চিন্তা করা, এটি হচ্ছে 5IR এর লক্ষ্য, যেখানে 4IR শুধু তার প্রোডাক্টিভিটির দিকে চিন্তা করে থাকে। সো সহজভাবে যদি আমরা পার্থক্য বলি তাহলে 4IR বলে হচ্ছে যে মেশিন ক্যান রিপ্লেস হিউম্যানস, অ্যান্ড 5IR বলে হচ্ছে মেশিন শুড এম্পাওয়ার হিউম্যানস। সো আমরা এখানে সহজভাবে আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি। এরপর আমরা কিছু উদাহরণ দেখব যে একটু আগেও আমরা দেখেছি যে স্মার্ট ফ্যাক্টরিতে 4IR এক্সাম্পল দেখেছি যে স্মার্ট ফ্যাক্টরিতে রোবট নিজে নিজেই কাজ করছে, এবং 5IR এর এক্সাম্পল হিসেবে দেখব যে হিউম্যান প্লাস রোবট কাজ করছে, যেখানে একটা ফ্যাক্টরিতে হিউম্যানও কাজ করছে, রোবটও কাজ করছে, যেখানে রোবট কিন্তু ভারী ভারী কাজগুলো করছে, আর যে ডিসিশন মেকিং বা ক্রিয়েটিভিটি এই কাজগুলো কিন্তু করছে হিউম্যান। সো এখানে কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স যে মানুষকে কিন্তু এই 5IR কিন্তু এম্পাওয়ার করছে, যার ফলে কিন্তু আমরা ডিসিশন মেক করতে পারছি, ডিসিশন মেকিং যে অ্যাবিলিটিটা এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের AI টুল নিয়ে আমরা হেল্প নিতে পারছি, আমরা মেশিন টুল নিয়ে হেল্প নিতে পারছি। তো এরপর আমরা আসি যে ব্যাংকিং সেক্টরে 4IR এবং 5IR এর যে ব্যবহার সেটি। তো 4IR যে ডিজিটাল ট্রান্সফরমেশন, এখানে যে 4IR এর যে ভূমিকা এখানে রয়েছে হচ্ছে মোবাইল ব্যাংকিং রয়েছে। সো মোবাইল ব্যাংকিং এটি কিন্তু মেশিন বেসড, অর্থাৎ যে আপনার হচ্ছে যে সফটওয়্যার বেসড, সেখানে কিন্তু মোবাইল ব্যাংকিং করা হয়। এরপর রয়েছে AI কাস্টমার সার্ভিস, এটি কিন্তু সম্পূর্ণ AI দ্বারা নিয়ন্ত্রিত। এরপর রয়েছে অনলাইন ট্রানজ্যাকশনে কিন্তু কোনো হিউম্যান টাচ নেই। এরপর রয়েছে ফিনটেক এক্সপ্যানশন, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল যে টেকনোলজি এটিকে যে বৃদ্ধি করা, অর্থাৎ এটিকে এক্সপ্যান্ড করা, এটি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে যে এটি কিন্তু যে AI রিড করে বা হচ্ছে যে আমাদের মেশিনকে ব্যবহার করে আমরা কিভাবে আমরা যে বিশ্বব্যাপী যে আমাদের টেকনোলজি ফাইন্যান্সিয়াল যে টেকনোলজি ছড়িয়ে দিতে পারি, সেটি কিন্তু এই 4IR করছে। এর মাধ্যমে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন এটি এটি বেড়ে থাকে। এরপর আমরা যদি বলি যে 5IR ব্যাংকিং এর ক্ষেত্রে 5IR এর কিছু এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন হচ্ছে হিউম্যান সেন্টার্ড ব্যাংকিং, অর্থাৎ AI এর ব্যবহার হবে কিন্তু হিউম্যান যে ট্রাস্টটা সেটি বজায় থাকবে। তো সাধারণত আমরা আমাদের দেশে ব্যাংকিং সেবাটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের দেশে একটা মাত্র ডিজিটাল ব্যাংক আছে, সেটি হচ্ছে নগদ। এছাড়া কিন্তু বাকি সব ব্যাংকই যে হাইব্রিড সেবা দিয়ে থাকে, অর্থাৎ তারা ডিজিটালি এবং যে অ্যানালগ অর্থাৎ অফলাইন যে সেবা সেটিও দিয়ে থাকে। এছাড়াও এরপর রয়েছে পার্সোনালাইজড ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ ব্যক্তি বিশেষে যে অর্থনৈতিক যে সেবা সেটি দিয়ে থাকে ব্যাংক। এরপর রয়েছে ইথিক্যাল ইউজ অফ কাস্টমার ডেটা, অর্থাৎ ব্যাংকের কাছে কিন্তু কাস্টমারের অনেক ডেটা থাকে, যেমন NID থাকে, পাসপোর্ট থাকে, এছাড়াও তাদের ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলো কিন্তু স্টোর করা থাকে, কিন্তু ব্যাংক কিন্তু চাইলে এগুলো চাইলেই কিন্তু বাইরে দিতে পারে না, কারণ তাদের যে কোড অফ কন্ডাক্টস আছে এবং তাদের রুলস আছে, সেই রুলসের বাইরে কিন্তু চলে যাবে তখন। সো এই জন্য যে তাদের যে এই ইথিক্যাল ইউজ কিন্তু মেনটেন করতে হয়। আর ব্যাংকিং এর ক্ষেত্রে যে মানুষ এবং AI মিলে একসাথে কিন্তু ডিসিশন মেক করতে পারে, কারণ AI আমাদেরকে হেল্প করছে, মানুষ হিসেবে আমরা কিন্তু ডিসিশন মেক করতে পারছি। AI আমাদেরকে অনেক সময় হেল্প করে যে আমাদের কোন প্যাকেজটা নিলে ভালো হবে, আমাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খুললে ভালো হবে, অথবা আমরা হচ্ছে যে FDR যদি খুলি, ফিক্সড ডিপোজিট করি, সেক্ষেত্রে কোন রেটে আমাদের কোথায় বেশি পাবো, বা আমাদের কোন ধরনের লেনদেন করলে আমাদের সুবিধা হবে, সেফ হবে, সিকিউরড হবে, এগুলো কিন্তু আমাদের যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা করে। এরপর আমরা আসবো যে বাংলাদেশের জন্য যে 4IR এর সুযোগ এবং বাংলাদেশের জন্য যে সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেটি নিয়ে আলোচনা করবো। সো বাংলাদেশের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট কি, সেটা বলবো যে ইয়াং পপুলেশন। কারণ বাংলাদেশ বর্তমানে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছে, এটি কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে স্ট্রং জোন। তো এর মধ্যে কিছু অপরচুনিটি রয়েছে, যেমন হচ্ছে যে ICT সেক্টর রয়েছে, এটি কিন্তু
প্রচুর বৃহৎ পরিমাণে গ্রোথ হচ্ছে বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রচুর স্টুডেন্ট বের হচ্ছে যারা সিএসসি থেকে আসছে, আইটি বা আইটি ডিপার্টমেন্টে পড়াশোনা করে যারা বের হচ্ছে, গ্রাজুয়েট করছে এবং পোস্ট গ্রাজুয়েট হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের আইটি ডিপার্টমেন্টে, আইটি সেক্টরে কিন্তু গ্রোথে খুব আমাদের সহযোগিতা করছে বাংলাদেশে। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং যে বা গিগ ইকোনমি বলে এটাকে। সো এই গিগ ইকোনমি কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে, বাংলাদেশের ডলারের যে রিজার্ভ সেটি বাড়ায়। এছাড়াও যে ট্রেড ইমব্যালেন্স রক্ষা করতে এই আমাদের ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের অনেকভাবে হেল্পফুল। কারণ বিভিন্ন দেশ থেকে আমাদের কোনো ধরনের পণ্য আমাদের রপ্তানি করা ছাড়াই আমরা হচ্ছে এই যে বৈদেশিক যে মুদ্রা আমরা সেটা আমাদের রিজার্ভে যোগ করতে পারছি। এরপর রয়েছে স্টার্ট আপ ইকোসিস্টেম। স্টার্ট আপ ইকোসিস্টেম বলতে বোঝানো হয় যে যারা এন্টারপ্রেনার তারা হচ্ছে নতুন করে আহ, নতুন করে কোনো ফার্ম শুরু করে, কোনো বিজনেস শুরু করে, এর মাধ্যমে তারা আরো অনেককে চাকরি দেয়। এর মাধ্যমে কিন্তু যে আমরা একটা টার্ম শিখে এসেছি যে যে এই যে এই ইনকামটা কিন্তু সারা সমাজে ছড়িয়ে পড়ে। এভাবেই কিন্তু তারা এই স্টার্ট আপের মাধ্যমে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে। যে একজন যখন একটা স্টার্ট আপ দেয় তখন সেখানে আরো 10 জন যদি কাজ করে তাহলে সেই 10 জনের ফ্যামিলি কিন্তু উপকৃত হচ্ছে। এভাবে কিন্তু যে অর্থনীতি ফ্লো করছে, অর্থনীতি গ্রো করছে। এরপর হচ্ছে স্মার্ট বাংলাদেশ ভিশন, অর্থাৎ বাংলাদেশকে স্মার্ট করার যে একটা ভিশন, বাংলাদেশ বর্তমানে ডিজিটাল থেকে স্মার্টের দিকে এগোচ্ছে। তো সেটিও কিন্তু আমাদের যে এই ইয়াং পপুলেশন এটির দ্বারা সম্ভব। এই আইটিকে ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, ফোর্থ আইআর ব্যবহার করে এগুলো কিন্তু সম্ভব। এরপর হচ্ছে ডিজিটাল ইকোনমি এক্সপ্যানশন, অর্থাৎ যে বাংলাদেশ কিন্তু এখনো পুরোপুরি ক্যাশলেসের দিকে যেতে পারেনি। তো বাংলাদেশ যদি ক্যাশলেসের দিকে এগোয় এবং ব্যাংকের যে বর্তমানে যে পেপার ব্যাংকিং সেটা থেকে যদি পেপারলেস ব্যাংকিং এ চলে আসতে পারে তাহলে বাংলাদেশে কিন্তু যে ডিজিটাল যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আরো জোরদার হবে এবং এই অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ আরো ডিজিটালাইজ করতে পারবে। এবং এটি ফার্স্ট কনভেনিয়েন্স এবং যে বাংলাদেশের মানুষের জন্য যে ইনক্লুসিভ যে ইকোনমি সেটি অর্জন করা কিন্তু বাংলাদেশের জন্য সহজ হবে। এরপর আমরা পরবর্তী সেগমেন্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের ঝুঁকি। যে স্কিল ছাড়া সবচেয়ে বড় ঝুঁকি কি, যে স্কিল ছাড়া যে প্রযুক্তি বিপদও হতে পারে। অর্থাৎ আমাদের সবার হাতে প্রযুক্তি কিন্তু আমাদের হাতে স্কিল নাই। আমাদের আমরা একটা এক্সাম্পল দেখেছি যে আমাদের হাতে অনেক বড় বড় গাড়ি আছে কিন্তু আমি গাড়ি চালাতে পারি না। সো এটা তো আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা গাড়ি নিয়ে বের হলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলাম। সো এটা হচ্ছে স্কিল ছাড়া প্রযুক্তি আমাদের হাতে কিন্তু বিপজ্জনক। কারণ আমরা হচ্ছে এই স্কিল গ্যাপের কারণে আমরা স্কিলটাকে ব্যবহার করতে পারছি না, আমাদের পোটেনশিয়াল থাকার পরও আমরা ব্যবহার করতে পারছি না। এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রিস্ক। এই স্কিল না থাকার কারণে আমরা সঠিক জায়গায় সঠিকভাবে আমরা এমপ্লয়েড হচ্ছি না, আমরা চাকরি পাচ্ছি না বা আমরা ব্যবসা করতে পারছি না, যে স্কিল না থাকার কারণে। এরপর রয়েছে রুরাল ডিজিটাল ডিভাইড। এই যে ডিজিটাল ডিভাইড একটা টার্ম, এটি নিয়ে অনেকে জানতে চায়। সো ডিজিটাল ডিভাইডটা হচ্ছে যে আমরা যে ডিজিটালি যে সেবাগুলো আমরা নেই, যেমন আমরা আমাদের ইন্টারনেট সেবা, আমাদের ব্যাংকিং যে অনলাইন ব্যাংকিং সেবা, বা আমরা এই ধরনের যে ডিজিটাল সেবাগুলো নিয়ে থাকি, এই সেবাগুলো নেওয়ার ক্ষেত্রে শহরের মানুষ বা ধনিক শ্রেণী যে সুবিধাটা পেয়ে থাকে, গরিব মানুষ বা শহর বহির্ভূত অর্থাৎ গ্রামের যারা, যেখানে ইন্টারনেটটা এখনো ভালোভাবে পৌঁছায়নি, বা যারা গরিব, যারা ইন্টারনেট অ্যাফোর্ড করতে পারে না, তাদের কাছে কিন্তু এই ডিজিটাল সিস্টেমের অ্যাক্সেসটা খুব এতটাও সহজ না। বা যারা রিমোট এলাকায় বসবাস করে বা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের কাছে কিন্তু ইন্টারনেটের যে সহজগম্যতা নয়। সো তাদের জন্য কিন্তু এই যে ডিজিটাল সিস্টেমে অ্যাক্সেসটা অনেক কঠিন, কষ্টসাধ্য। অপর প্রান্তে শহরে বা যারা ধনী বা যারা মধ্যবিত্ত তাদের কাছে কিন্তু যে ডিজিটাল ডিভাইডটা, মানে ডিজিটাল অ্যাক্সেসটা খুব সহজ। সো এই যে একটা ডিভাইড ক্রিয়েট করছে, যে এই ডিজিটাল যে সিস্টেমটার ফলে যারা হচ্ছে শহরে তারা নতুন নতুন প্রোডাক্ট অর্ডার করতে পারছে, তারা নতুন নতুন বিজনেসের সাথে অ্যাড হতে পারছে, বা নতুন নতুন চাকরিতে আবেদন করতে পারছে, বা টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে পারছে। আর এই সব কিছু থেকে পিছিয়ে যাচ্ছে যে গ্রামের বা যারা রিমোট অঞ্চলে বসবাস করে বা যারা পাহাড়ি দুর্গম অঞ্চলে বসবাস করে বা যারা গরিব, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই যে এই ডিভাইডটাকে বলা হয়েছে ডিজিটাল ডিভাইড। এই ডিজিটাল ডিভাইডটাকে কমাতে পারলে কিন্তু আমাদের যে স্কিল গ্যাপ এটি কমাতে পারলে তখন কিন্তু এই ডিজিটাল ডিভাইডটা হচ্ছে আমাদের একটা যে কাল হয়ে দাঁড়াচ্ছে এটি কিন্তু কমে আসবে।
আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে সুযোগটা, এই সুযোগটা কাজে লাগিয়ে যে দুর্গম এলাকায় আমাদেরকে যে টেকনোলজি, ইন্টারনেট, তারপর মোবাইল সেবা, ডিজিটাল সেবা সবকিছু পৌঁছে দিতে হবে। এরপর আমরা পরবর্তী সেগমেন্টে কথা বলবো, সেগমেন্ট 11, সেটি হচ্ছে কিছু একাডেমিক থিওরি নিয়ে আমরা কথা বলবো। সো শুম্পিটার্স ইনোভেশন থিওরি রয়েছে। সেই ইনোভেশন থিওরি হচ্ছে এটি বলে যে নতুন কোনো ইনোভেশন যখন সমাজে আসে তখন পূর্বের সবকিছুকে বদলে দিয়ে যে নতুন করে যখন সেই ইনোভেশনটা আসে তখন অর্থনীতিকেই বদলে দেয়, বদলে দিয়ে একটা নতুন একটা উদ্যমে তখন হচ্ছে অর্থনীতির যে আমূল পরিবর্তন হয়, সেটির ফলে সবার উন্নতি ঘটে। এটা গিয়ে বলছে শুম্পিটার্স ইনোভেশন থিওরি বলে। এটার মাধ্যমে মূলত আমি কি বললাম, আমি বললাম হচ্ছে যে নতুন ইনোভেশনের মাধ্যমে অর্থনীতির আমূল পরিবর্তন বা অর্থনীতির বদলে দেয়। এটি হচ্ছে শুম্পিটার্স ইনোভেশন থিওরি। এরপর হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন থিওরি, অর্থাৎ ট্র্যাডিশনাল যে সিস্টেম ছিল, ট্র্যাডিশনাল আমরা ব্যাংকিং বলি, আমরা বা যে কোনো ধরনের যে সুবিধা বলি, সেগুলো থেকে আমরা ডিজিটাল সিস্টেমে যে পরিবর্তন হই, এটিকে বলে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন থিওরি। সো এরপর রয়েছে হিউম্যান সেন্ট্রিক ইনোভেশন থিওরি। এটি কি? এটি হচ্ছে টেকনোলজি মানুষের কল্যাণে ব্যবহার হওয়া উচিত। যে ডিজিটাল যে কোনো সুবিধা আসলো সেটি মেশিন কেন্দ্রিক না হয়ে হিউম্যান সেন্ট্রিক হতে হবে, তাহলে মানুষের কল্যাণে ব্যবহার হবে। এটি হচ্ছে এই হিউম্যান সেন্ট্রিক ইনোভেশন থিওরি এর মূল কথা। এরপর আমরা সেগমেন্ট 12 নিয়ে কথা বলবো। সেখানে রয়েছে বাংলাদেশের করণীয়, অর্থাৎ এই যে ফিউচার রেডি জেনারেশন বা ফিউচার রেডি নেশন হতে হলে যে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট জরুরি, এটি নিয়ে আমরা এখানে কথা বলবো। যে আমাদের কোন সেকশনে আমাদের কাজ করা উচিত, কোন সেক্টরে আমাদের রিফর্ম করা উচিত। সো আমরা দেখবো যে এডুকেশন রিফর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কোডিং, এআই ট্রেনিং, টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন, এগুলো কিন্তু আমাদের খুবই জরুরি। এগুলি না হলে আমাদের কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। অন্যান্য দেশে কিন্তু দেখেছি যে আমরা টেকনিক্যাল এডুকেশনকে অনেক বেশি গুরুত্ব দেয়, বাংলাদেশে এই জিনিসটা এখনো সেই গদবাঁধা সেই আমরা দেখেছি ক্লাস 8-এর পরে আমরা সেই সায়েন্স, কমার্স, আর্টস এই যে সেকশন এর বাইরে কিন্তু আমরা আসতে পারিনি। এবং এটিও এমন হয়ে থাকে যে একটা মিথ, যে সোশ্যাল মিথ রয়েছে যে সায়েন্স মানেই সে ভালো স্টুডেন্ট, কমার্স মানেই সে মোটামুটি স্টুডেন্ট, আর খারাপ স্টুডেন্ট মানেই কিন্তু সে আর্টসে পড়ে। সো আমাদের এই মিথ থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। আমাদের যে নিজেদের চিন্তা চেতনার সাথে কোন বিষয় যায় সেটি কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা সবসময় ভাবি যে আমাদের সায়েন্সে পড়তে হবে, আমাদের সায়েন্টিস্ট হতে হবে, বা আমাদের সফটওয়্যার ডেভেলপার হতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে, বা আমরা ডাক্তার হতে হবে, বা আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আমাদের যে সোশ্যাল যে এটি ডিভাইড করে দিয়েছি। কিন্তু আমাদের এই ডিভাইডটা করে দেওয়া উচিত না। যারা ডাক্তার হতে চায়, যারা ইঞ্জিনিয়ার হতে চায়, তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। যারা বিজনেসম্যান হতে চায় তারা কিন্তু সেদিকে যাওয়া উচিত। যাদের ছোটবেলা থেকে ব্রেনটা যেদিকে, সেদিকে যাওয়া উচিত। সো এই যে টেকনিক্যাল এডুকেশন, এটি যদি ছোটবেলা থেকে আমাদের একটু একটু করে এগিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের এই যে থিঙ্কিং ক্যাপাবিলিটা, এই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটা, এটি কিন্তু আমাদের বাড়বে আস্তে আস্তে। এরপর রয়েছে ইকোনমিক রিফর্ম। সো ইকোনমিক রিফর্মের মধ্যে রয়েছে যে স্টার্ট আপ সাপোর্ট, অর্থাৎ যে নতুন যখন এন্টারপ্রেনারশিপ আসবে, যে উদ্যোক্তারা যখন যে কোনো বিজনেস খুলবে, তখন কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে যে কোনো ধরনের প্রণোদনা দিয়ে হলেও আমাদের তাদের সেই বিজনেসটাকে টিকিয়ে রাখা উচিত। এরপর রয়েছে ইনোভেশন ইনভেস্টমেন্ট, অর্থাৎ যখন কেউ কোনো ইনোভেট করে, কোনো কিছু আবিষ্কার করে বা কোনো গবেষণা করে, তখন কিন্তু তাদেরকে যে বিনিয়োগ করা উচিত। না হলে কিন্তু আমরা সেই নতুন যে গবেষণা হবে না, নতুন যে আবিষ্কার, সেগুলো কিন্তু হবে না। এরপর রয়েছে টেকনোলজি রিফর্ম। তো আমাদের দেশের ইন্টারনেট অনেক আগে আসলেও আমাদের দেশের ইন্টারনেট কিন্তু এখনো ইন্টারনেট ব্যবস্থাটা অপ্রতুল, সব জায়গায় এখনো পৌঁছায়নি, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে ইন্টারনেটের গতিটা কিন্তু খুব ভালো নয়। এমনকি ঢাকা সিটিতেও আমরা দেখেছি যে ইন্টারনেটের গতি অনেক স্লো, এবং একটু বৃষ্টি হলে বা একটু আবহাওয়া খারাপ হলে ইন্টারনেটের যে গতি আরো নেমে যায়, অথবা ইন্টারনেট চলে যায়। সো এই যে ইন্টারনেটের যে আমরা গতি, এটি যদি বাড়াই, তাহলে আমাদের যে টেকনোলজির যে উদ্ভাবন বেড়ে যাবে, বা টেকনোলজি কিন্তু আরো উন্নত হবে। এরপর রয়েছে সাইবার সিকিউরিটি। আমাদের সাইবার সিকিউরিটিকে আরো স্ট্রং করতে হবে। আমাদের যারা নেটিজেন, অর্থাৎ ইন্টারনেট যারা ব্যবহার করে, তাদের যে অ্যাওয়ারনেস, যে ইন্টারনেট ইউজিং অ্যাওয়ারনেস, তাদের এটি কিন্তু বাড়াতে হবে। এটি বাড়ালে আমরা সাইবার সিকিউরিটির যে শিকারটা, যে সাইবার অ্যাটাকের শিকারটা, সেটি কিন্তু কমে যাবে। আমরা যদি নিজেরা যদি সচেতন হই, আমরা নিজেদের পাসওয়ার্ড, নিজেদের পিন, নিজেদের ইউজার নেম, এগুলো যদি আমরা শেয়ার না করি, তাহলে কিন্তু আমাদের যে
যে সিকিউরিটি অ্যাটাক সেটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এরপর রয়েছে স্মার্ট গভর্নেন্স, অর্থাৎ যে আমাদের যে সুশাসন বা আমাদের যে শাসন ব্যবস্থা এটি যদি স্মার্ট হয়, এটি যদি অনলাইন বেসড হয়, এটির মাধ্যমে কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে। এটির মাধ্যমে মানুষের মধ্যে যে জবাবদিহিতা সেটিও কিন্তু নিশ্চিত করা যাবে। এরপর রয়েছে সেগমেন্ট 13, সেটি হচ্ছে বাংলাদেশের পরবর্তী ভিশন বা ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ যেটি বলি না কেন। সো এই যে বাংলাদেশকে স্মার্ট করতে হলে সেটি কি কি করতে হবে? বাংলাদেশের অর্থনীতিকে স্মার্ট করতে হবে, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটিকে স্মার্ট করতে হবে, বাংলাদেশের এডুকেশন ব্যবস্থা সেটিকে স্মার্ট করতে হবে, এবং বাংলাদেশের যে নাগরিক তাদেরকেও কিন্তু স্মার্ট হতে হবে। এরপর আমরা আরো কথা বলতে পারি যে 4IR আমাদের যে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করছে, আর 5IR যে আমাদের মানবিকভাবে যে উন্নত করার চেষ্টা করছে, এটি নিয়ে আমরা কথা বলতে পারি। কারণ হচ্ছে আমরা দিন দিন যে যান্ত্রিক হয়ে যাচ্ছি, এই যান্ত্রিক হয়ে যাওয়ার পেছনে যে 4IR এর অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখে থাকবো যে আমরা এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু অনেকটাই যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমরা আমাদের সেই আগের কালে যেমন আমরা ছোটবেলায় বন্ধুদের বাড়ি বেড়াতে যেতাম বা ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারতে বের হতাম, এখন আমরা কিন্তু সেই বের হওয়াটা হয়তো অনেকের কমে গিয়েছে, বা অনেকে বের হলেও দেখা যাচ্ছে যে তারা ফ্রেন্ডসদের বাসায় গিয়ে বা আড্ডার মধ্যে গিয়েও তারা যে মোবাইলের স্ক্রলিং করেই যাচ্ছে, তারা কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে ডুবে যাচ্ছে। সো এটি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা খারাপ প্রভাব বলাই যেতে পারে। সো এটার মাধ্যমে যে যে পাবলিকের যে রিলেশন এটি কিন্তু বা কানেকশন এটি কিন্তু কমে আসছে। এটি কমে এসে আমাদেরকে আরো বেশি মেশিন সেন্ট্রিক করে ফেলছে। তো আমরা যদি 5IR কে ফলো করে আমাদের হিউম্যান যে ব্রেইন সেটিকে কাজে লাগিয়ে আমরা যদি মানুষের প্রতি আরো মানবিক হই এবং মেশিনকে বা এআইকে বা রোবটকে যদি টুল হিসেবে ব্যবহার করি, সেটিই হবে কিন্তু আমাদের যে আলটিমেট অর্জন। 5IR কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।